আরে রফিজ, সূর্যটা যেন আজ আগুন ঢালছে রে। আকাশটা একদম তামা হয়ে গেছে, এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। আর বলিস না মতিন, চোখের সামনে আমার ধানের ক্ষেতটা চৌচির হয়ে ফেটে গেল। পানির অভাবে চারাগুলো সব পুড়ে ছাই। রিক্সা নিয়ে বের হতে পারছি না এই তপ্ত দুপুরে। রাস্তার পিচ যেন গলে যাচ্ছে, ঘরে জমা চালটুকুও শেষ। আমারও তো দিনমজুরির কাজ বন্ধ। এই রোদে কেউ তো আর কামলা ডাকে না। তৃষ্ণায় বুক ফেটে যায় রে। মাঝে মাঝে মনে হয় আমরা গরিব মানুষ বলেই কি প্রকৃতি আমাদের উপর এত নারাজ? এই খরার কি কোনো শেষ নেই? না রে মতিন, আল্লাহর উপর ভরসা হারাস না। হয়তো এই কঠিন পরীক্ষার পেছনে কোনো রহমত আছে। ধৈর্য ধরতে ধরতে জীবনটাই শেষ হয়ে গেল বন্ধু। মনে হচ্ছে সব খাঁ খাঁ মরুভূমি হয়ে যাচ্ছে। আমাদের এই হাড় ভাঙা খাটুনি সন্তানদের জন্যই। তাদের মুখে এক ফোঁটা পানি তুলে দিতে আমাদের টিকে থাকতে হবে। শূন্য হাতে তো আর স্বপ্ন দেখা যায় না। এই তৃষ্ণা আর অভাব যেন আমাদের গিলে খাচ্ছে। পথ নিশ্চয়ই বের হবে। একে অপরের হাত ধরে আমাদের দাঁড়াতে হবে। কালকের মেঘ হয়তো বৃষ্টির খবর আনবে। দেখ চৌকিদার, গ্রামের সব পুকুর শুকিয়ে তলানি ফেটে গেছে। মানুষ আর গবাদি পশু পানির অভাবে মরছে। মোড়ল সাহেব, সরকারি গভীর নলকূপটা যদি মেরামত করা যেত, তবে মানুষ অন্তত 2-1 কলস খাওয়ার পানি পেত। আমি সাধ্যমতো চেষ্টা করছি ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করার। পানির অভাবে সবচেয়ে বেশি বিপদে কারা আছে তাদের তালিকা করো। জি মোড়ল সাহেব, আমি দুয়ারে দুয়ারে গিয়ে খবর নিয়েছি। অবস্থা খুবই করুণ। মানুষ বৃষ্টির জন্যে চাতক পাখির মতো চেয়ে আছে। তুমি তো গ্রামটা চেনো, ব্যক্তিগতভাবে কি কাউকে কোনো পানীয় জল দিয়ে সাহায্য করতে পারবে? আমার কুয়োর পানিও তলানিতে। তবু আমি ঠিক করেছি, রফিজদের মতো যাদের বাড়িতে পানি নেই তাদের সাথে ভাগ করে নেব। বাহ, তোমার এই বড় মনটা দেখে ভালো লাগলো। আমি আমার সাধ্যমতো কিছু অর্থ জোগাড় করছি বড় ট্যাঙ্ক নিয়ে আসার জন্য। আপনি পাশে দাঁড়ালে মানুষগুলো সাহস পাবে মোড়ল সাহেব। এই দাবদাহে আপনি আমাদের একমাত্র ভরসা। আমি একা সব পারবো না, তবু আমরা দুজনে মিলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব যেন কেউ তৃষ্ণায় না মরে। ইনশাআল্লাহ মোড়ল সাহেব, আমি কাল ভোরেই আবারও তদারকি করব। আমরা মানুষের মুখে হাসি ফিরিয়ে আনবই। রেশমা, রোদের তাপে রিকশার টায়ার ফেটে গেল আজ। মেরামত করার টাকাও হাতে নেই। চারপাশ শুধু ধুলো আর ধুলো। তুমি মন খারাপ করো না গো, একটু ছায়ায় বসে জিরিয়ে নাও। মন শক্ত রাখো, আল্লাহ ঠিকই পথ দেখাবেন। কুয়োর পানি শুকিয়ে গেছে, বাচ্চাদের মুখগুলো রোদে পুড়ে কালো হয়ে গেছে। এই অভাবের সংসার আর কতদিন টানব? মোড়ল সাহেব আর চৌকিদার পানি আর ত্রাণের চেষ্টা করছে। আকাশের এই মেঘ জমলে আবার সব আগের মতো হবে। কিন্তু আকাশের মেঘ তো শুধু আসে আর ওড়ে, বৃষ্টি তো নামে না রেশমা। আমার খুব ভয় হয়। তুমি তো কখনো হেরে যাওনি, তবে আজ কেন এমন বলছো? আমি তো তোমার পাশেই আছি। না রেশমা, তোমাকে এই কড়া রোদে অন্যের বাড়ি কাজে পাঠাতে আমার বুক কাঁপে। আমি অক্ষম হয়ে ঘরে থাকব? স্বামী স্ত্রী তো একে অপরের পরিপূরক। এই দুর্দিনে লজ্জা পেলে চলে? তুমি ভেঙে পড়লে সংসারটা ভেঙে যাবে। তুমি আমাকে সাহস দাও বলেই বেঁচে আছি, কিন্তু চারদিকের এই খাঁ খাঁ প্রান্তর দেখলে শরীর আর চলে না। ওই তপ্ত মেঘ একদিন বৃষ্টি হয়ে নামবেই, আবার সবুজ হবে আমাদের উঠোন। আমরা একসাথে এই লড়াই লড়ব। আম্মা, রোদ তো একটু কমলো, আমাকে একটা নতুন পুতুল কিনে দেবে? মিমের পুতুলটা কত সুন্দর। মা রে, এখন পুতুল কেনার সময় নয়। আমাদের তো ঘরে ঠিকমতো 1 ফোঁটা খাওয়ার পানিই জুটছে না। কিন্তু আমার তো খুব শখ মা, একটা লাল ফ্রক পরা পুতুল হলে আমি আর কোনোদিন বায়না করব না। পরিস্থিতি বোঝ মা, এখন আমাদের অবস্থা খুব খারাপ। তোর আব্বার ইনকাম নেই এই গরমে। আম্মা, আমার তো খুব তেষ্টা পেয়েছে, ঘরে কি একটু শরবত হবে না? আমি শুধু একটা খেলনা চেয়েছি। ওরকম বলে না মা, পানি আর খেলনা কি এক? বড়দের কষ্ট বুঝতে শেখো। আব্বা তো সবসময় মন খারাপ করে থাকে, আমায় আদরও করে না। আমি তো শুধু একটু খেলতে চেয়েছি। আমি বকছি না মা, তোকে বোঝানোর চেষ্টা করছি। এই খরার দিনে আমাদের একটু সামলে চলতে হবে। মিম তো বলল ওর আব্বা ওকে অনেক কিছু কিনে দেবে, তাহলে আমাদের কেন এত অভাব মা? গরিব হলেও আমাদের সম্মান আছে রে মা। কারো কাছে হাত না পেতে আল্লাহ যা দেন তাতেই শুকরিয়া করতে হয়। ও মিম, তুই নাকি কাল মেলায় যাবি? তোর আব্বা তোকে নতুন জামা কিনে দেবে? না রে টুনি, আব্বা বলেছে এবার শুধু আমাকেই নিয়ে যাবে। তুই তো মেলায় গিয়ে অনেক জেদ করিস।
আমি এবার একদম জেদ করব না, শুধু তোর সাথে ঘুরে ঘুরে দোকানগুলো দেখব। তুই বলিস বটে, কিন্তু ওখানে জিলিপি দেখলে তুই ঠিকই আব্বার হাত ধরবি। এই খরার দিনে কামাই নেই, টাকা কোথায়? আমার আব্বাও তো অনেক কাজ করে, কিন্তু আম্মা বলে এখন নাকি আমাদের খুব অভাব। কিন্তু মা বলেছে এখন রোদের দিন, পুকুর শুকিয়ে মাছ মরে যাচ্ছে। তোর জামাটাও তো ছেঁড়া। এটা তো একটুখানি ছিঁড়েছে, আম্মা সেলাই করে দিলেই ঠিক হয়ে যাবে। তুই কি চাস না আমি তোর সাথে খেলি? খেলি তো, কিন্তু তুই সব সময় মন খারাপ করিস। এই দেখ, ধুলো দিয়ে ঘর বানাচ্ছি, চল খেলি। আমার না আর ধুলো খেলতে ভালো লাগছে না, খালি বুক শুকিয়ে যায়। ঘরে আজ কিছু রান্না হবে না রে? আমার আব্বা কি আজ কাজ পেয়েছে? আমার আব্বা তো গরমে রিক্সা নিয়ে বেরোতে পারেনি। জানি না রে, তবে আম্মা বলছিল আল্লাহ ভরসা। চল ওই গাছের তলায় ছায়াটুকুতে গিয়ে বসি। আচ্ছা চল, কিন্তু ধুলো যেন জামায় না লাগে, তাহলে আমার মা খুব বকবে। দেখ ফয়সাল, খরার চেয়েও ভয়ঙ্কর হলো এই মানুষের হাহাকার। আমাদের শিক্ষিত ছেলেদের তো কিছু করতে হবে। আমি ঠিক এটাই ভাবছিলাম রে, সরকারি নলকূপের আশায় বসে না থেকে আমাদের বিকল্প ভাবতে হবে। অনেক ধানি জমি ফেটে আছে, আমরা যুবকরা মিলে যদি সেচের জন্য একটা পাইপলাইন বসাই, তবে ফসল কিছুটা বাঁচত। ঠিক বলেছিস, কিন্তু মানুষের মনটাও তো রোদে পুড়ে যাচ্ছে। তারা তো বিশ্বাসই করতে পারছে না যে ফেরা সম্ভব। আমাদের উচিত সবাইকে নিয়ে একটা সভা করা, তাদের সাথে নিয়ে দূরের খাল থেকে পানি আনার ব্যবস্থা করতে হবে। আমরা যারা সচ্ছল আছি তাদের থেকে কিছু অর্থ নিয়ে একটা জরুরি পানির পাম্প ভাড়া করতে পারি। দারুণ আইডিয়া। আর আমাদের স্বেচ্ছাসেবক দল হবে যারা পানির সুষম বন্টন নিশ্চিত করবে। মোড়ল সাপকে আমাদের সাথে নিতে হবে, ওনার অভিজ্ঞতা আমাদের দরকার। তবে নিয়ন্ত্রণ থাকবে তরুণদের হাতে। যদি আমরা সবাই মিলে নামি, তবে এই সংকট দ্রুত কাটিয়ে ওঠা যাবে। কৃষকদের বিকল্প চাষের কথা বলবো। রোদের কারণে মহামারী দেখা দিতে পারে, বিশুদ্ধ পানি আর স্যালাইনের ব্যবস্থা না করলে গ্রাম উজাড় হবে। ঠিক আছে, আর দেরি নয়, আজ রাত থেকেই ঘরে ঘরে গিয়ে খবর দেই, যেন কাল সবাই বটতলায় আসে। একমত, চল শুরু করি। মানুষের মনে আজ অন্তত একটু আশার শীতল জল ছেটানো যাক। বাবারা, তোমরা নাকি গ্রামের সবাইকে ডেকেছ? গ্রামবাসী সবাই তো এলো, তা তোমরা কি বিষয়ে আলাপ করবে শুনি? আমরা তো খাল থেকে পানি আনার সব ব্যবস্থা করলাম, কিন্তু আজ ভোরে গিয়ে দেখলাম খালের মুখে কে যেন বিশাল এক বাঁধ দিয়ে পানি আটকে দিয়েছে। মোড়ল সাব, আমি নিজে দেখে এসেছি। এটা কোনো সাধারণ মাটির বাঁধ নয়, ভারী পাথর আর সিমেন্টের বস্তা দিয়ে কেউ মাঝ রাতে পথ বন্ধ করেছে। কিন্তু এই নির্জন এলাকায় মাঝরাতে এমন কাজ কে করবে? কেউ কি চায় না আমাদের এই খরা কাটুক? গ্রামের মানুষ বলাবলি করছে এটা নাকি কোনো অশরীরীর কাজ, কারণ অত বড় পাথর মানুষের পক্ষে সরানো অসম্ভব। অশরীরী হোক আর মানুষ, এই পানি না এলে তো আমাদের সব ফসল আজ রাতের মধ্যেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। গ্রামবাসী ভয় পাচ্ছে মোড়ল সাব, সবাই ভাবছে এটা কোনো গজব, তাই কেউ খালের দিকে যেতে সাহস পাচ্ছে না। তুমি কি কিছু বুঝতে পারছো সুজন? এই রহস্যের পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে? আমার সন্দেহ হচ্ছে পাশের গ্রামের সেই অসাধু ব্যবসায়ীকে, যে চায় আমাদের জমিগুলো পানির অভাবে নষ্ট হোক, যেন সে সস্তায় কিনতে পারে। কিন্তু মানুষ তো ভয় পেয়ে ঘরে ঢুকে যাচ্ছে, এখন এই বাঁধ ভাঙার সাহস কে দেখাবে? ভয় পেলে চলবে না, আমি আজ রাতেই ওখানে যাব। অশরীরী হোক বা মানুষ, যাই হোক, আমি এর শেষ দেখে ছাড়ব। একা যেও না বাবা, বিপদ হতে পারে। গ্রামের জোয়ান ছেলেদের সাথে নিয়ে চলো। না মোড়ল সাব, রহস্য ভেদ করতে হলে আমাকে একাই ছদ্মবেশে থাকতে হবে। আপনারা শুধু লাঠি সোটা নিয়ে গ্রামের সীমানায় তৈরি থাকবেন। ঠিক আছে সুজন, তোমার উপর ভরসা রাখলাম। এই পানি যদি আজ না আসে, তবে কাল গ্রামটা শ্মশান হয়ে যাবে। আপনারা দুশ্চিন্তা করবেন না, আজ রাতেই এই রহস্যের মুখোশ খুলে যাবে এবং ইনশাল্লাহ কাল সকালে এই মাটি পানি পাবে। সুজন ভাই, চারপাশটা কেমন থমথমে। আপনি কি নিশ্চিত যে আজ রাতেও সে এখানে আসবে? চুপ করো জয়নাল, ওই দেখো দূরে একটা ছায়া দেখা যাচ্ছে। কেউ একজন বিশাল এক যন্ত্র নিয়ে আসছে বাঁধটা আরও মজুত করতে। ওরে বাবা, ওটা কি মানুষ নাকি অন্য কিছু? অত বড় ছায়া তো আগে কখনো দেখিনি। ভয় পেও না, ওটা স্রেফ একটা আধুনিক হাইড্রোলিক মেশিন। তার মানে এর পেছনে কোনো বড় চক্র আছে। মেশিন? তার মানে মানুষই আমাদের পানি আটকে দিচ্ছে। কি নিষ্ঠুর তারা! ওই দেখো, লোকটা মুখোশ খুলে ফোনে কথা বলছে। ওটা তো পাশের গ্রামের মেম্বারের ডান হাত।
ওরে শয়তান, আমাদের গ্রামের জমি গ্রাস করার জন্য তারা এই নাটক সাজিয়েছে আর ভূত প্রেতের গুজব ছড়িয়েছে। এখন আমাদের কাজ হবে হাতে নাতে ধরা। আমি সংকেত দিলেই সবাই একসাথে টর্চ জ্বালিয়ে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু ওরা যদি আমাদের উপর হামলা করে, ওদের হাতে তো অস্ত্র থাকতে পারে। ওরা সংখ্যায় কম, আমরা পুরো গ্রামবাসী একসাথে আছি। সত্যের জয় হবেই জয়নাল। ঠিক আছে ভাই, আমি শীষ দিয়ে সবাইকে সংকেত দিচ্ছি, আজ ওদের মুখোশ ছিঁড়বই। ধরো ওদের, আর সাথে সাথে বাঁধটা ভাঙার কাজ শুরু করো। আজ রাতেই যেন পানির শব্দ শোনা যায়। দেখ রফিজ ভাই, শেষ পর্যন্ত সত্যেরই জয় হলো। আমাদের পানির পথ যারা আটকে ছিল, আজ তারা পুলিশের খাঁচায়। আমি তো ভাইবা নিছিলাম এই বুড়া বয়সে বুঝি না খাইয়া মরা লাগব। মাটি যেমন ফাটছিল, আমার কলিজাও তেমন শুকাইয়া গেছিল। খরা আমাদের অনেক বড় পরীক্ষা নিল রফিজ ভাই, কিন্তু সুজনদের মতো জোয়ান ছেলেরা না থাকলে এই রহস্য কোনো দিন ফাঁস হতো না। হ সাব, আমাগো আমল তো শেষ। এখন বুঝলাম পড়ালেখা জানা পোলাপাইনগো মাথায় কত বুদ্ধি। ওরা ভূত প্রেতের ভয় না পাইয়া আসল শয়তানগুলারে ধরল। ওই যে দেখো, পানির ছোঁয়ায় ধান গাছগুলো কেমন মাথা তুলে দাঁড়াচ্ছে। প্রকৃতিও যেন আমাদের ওপর খুশি হয়েছে। পানির ওই শব্দটা যেন আমার কানে মধুর মতো লাগতাছে মরল সাব। মনে হইতাছে মরুভূমিতে এক ফোঁটা মধু পড়ল। আমাদের গ্রামটা আবার আগের মতো হাসবে। খরা আমাদের কষ্ট দিলেও এক হতে শিখিয়ে দিয়ে গেল। হ সাব, একতা বড় জিনিস। আমরা বুড়া মানুষগুলা খালি কপালে হাত দিয়া কানছি, আর জোয়ানরা বুদ্ধি দিয়া মাটি ফুইরা পানি আনলো। ওই যে আকাশটা দেখ রফিজ ভাই, কেমন ঘন মেঘ জমছে। খরা তো কাটলই, এখন পরম করুণাময় রহমতের বৃষ্টি পাঠাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই বুড়া বয়সে আবার সবুজ মাঠ দেখা মরতে পারমু, এইটাই আমার পরম শান্তি। চলো রফিজ ভাই, ঘরে ফেরার সময় হয়েছে। আজ রাতে গ্রামবাসী মিলে একসাথে শুকরিয়া আদায় করব। চলেন সাব, আজ রাতে বৃষ্টির শব্দ শুই না অনেক দিন পর শান্তিতে এক ঘুম দিমু। আমাগো গ্রাম আবার হাসব। ফয়সাল ভাইয়া, আমাদের স্কুলটা তো অনেক গরম ছিল। কাল কি আমরা আরাম করে পড়তে আসতে পারবো? অবশ্যই পারবে। আমরা সবাই মিলে আজ বিকেলেই ছাদের ওপর খড় বিছিয়ে দিয়েছি। স্কুল এখন ঠান্ডা। কিন্তু রোদে তো আমার কলমের কালি শুকিয়ে গিয়েছিল। নতুন কলম পাবো কোথায় ভাইয়া? চিন্তা করো না, মোড়ল সাহেব আর আমরা মিলে সবার জন্য নতুন খাতা কলমের ব্যবস্থা করছি। বড় হয়ে আমিও কি আপনাদের মতো এই গ্রামের মানুষের পাশে দাঁড়াতে পারবো ভাইয়া? নিশ্চয়ই পারবে। তোমরাই তো এই গ্রামের ভবিষ্যৎ। এই একতাই হবে তোমাদের শক্তি। আমি না রফিজ দাদাকে দেখলাম পুকুরে অনেক পানি এনেছে। এবার কি আমরা সাঁতার কাটতে পারবো? হ্যাঁ, পানি তো চলে এসেছে। বৃষ্টি নামলে পুকুর যখন টইটুম্বুর হবে, তখন প্রাণ ভরে সাঁতার দিও। কাল থেকে আমি আর মিম রোজ স্কুলে আসব। আপনি কিন্তু আমাদের মেঘের গল্প শোনাবেন। শোনাবো তো। এই গ্রামের মাটি ভেদ করে পানি আনার গল্পই হবে তোমাদের প্রথম পাঠ। আমার না খুব আনন্দ হচ্ছে ভাইয়া, চারপাশটা সবুজ হয়ে যাচ্ছে আবার। পড়াশুনো করে মানুষের মতো মানুষ হও, তবেই এই গ্রাম চিরকাল এমন সুন্দর থাকবে। মিম দেখ, আমার আব্বা আমাকে লাল ফ্রক পরা পুতুলটা কিনে দিয়েছে। বাহ টুনি, তোকে খুব সুন্দর লাগছে। আমার আব্বাও মেলায় এসেছে, আমাকে জিলিপি কিনে দেবে। কাল আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু আজ আমার খুব আনন্দ হচ্ছে। মেলাটা কত সুন্দর সাজিয়েছে। আব্বা বলছিল গ্রামের সবাই মিলে খালের পানি এনেছে বলেই নাকি ফসলের সাথে মেলাটাও বেঁচেছে। আমি নাগরদোলায় উঠব মিম, তুই কি আমার সাথে উঠবি? আমার পুতুলটাও সাথে নেব। ওঠাবো তো, কিন্তু তোর পুতুলটা যেন আবার পড়ে না যায়। চল ওই আইসক্রিমের দোকানে যাই। আমার মাও আজ মেলায় আসবে বলেছে। মা নাকি অনেকগুলো পাটি বিক্রি করেছে আজ। আমার মাও তো পাটি বানিয়ে মেলায় দিয়েছে। আমাদের মায়েরা এখন অনেক কাজ করে। দেখ মিম, আকাশে কেমন ঘন মেঘ। এবার বুঝি অনেক বৃষ্টি হবে, আমাদের পুকুর ভরে যাবে। আমার খুব ভালো লাগছে রে টুনি। খরা আর অভাবের দিনগুলো যেন ম্যাজিকের মতো শেষ হয়ে গেল। চল মিম, ওই যে জিলিপি ভাজছি, ওই গন্ধটা কত সুন্দর। আমরা আগে ওদিকে যাই। চল দৌড়ে যাই। আজ আমরা প্রাণ ভরে খেলবো আর আনন্দ করব। দেখ জয়নাল, আজ শুধু মাটি ভেজেনি, মানুষের মনের তৃষ্ণাও মিটেছে। ঠিক বলেছেন মোড়ল সাহেব। কাল থেকে আমি আবার নতুন রিক্সা নিয়ে রাস্তায় নামব। আকাশ ভেঙে বৃষ্টি নামছে দেখ। এই একতাই আমাদের আসল শক্তি জয়নাল। খরা তো চিরকাল থাকে না মোড়ল সাহেব।
আজ বুঝলাম ধৈর্যের শেষে ফল মিষ্টি হয়। গ্রামের এই ঐক্য ধরে রেখো। সুজন আর ফয়সলদের মতো তরুণরা থাকলে আমাদের ভয় নেই। টুনিটা আজ মেলায় গিয়ে কি যে খুশি হয়েছে, ওর হাসিটাই আমার সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। খরা আসবে, সংকটও আসবে, কিন্তু মানুষের মনোবল থাকলে মরুভূমিতেও সোনা ফলে। আমি শপথ নিয়েছি, আজ থেকে আর কোনোদিন হাহাকার করব না, শুধু কাজ করব। সাবাস জয়নাল, এই তো চাই। গ্রামের তপ্ত মাটিতে এবার সোনালি ধান হাসবে। দেখুন মোড়ল সাহেব, বৃষ্টির পানিতে মাঠ ঘাট সব কেমন সজীব হয়ে উঠছে। কি অপূর্ব দৃশ্য! ওই বৃষ্টিটাই আমাদের নতুন জীবনের সংকেত। চলো আমরা সবাই মিলে একসাথে আগাই। জি মোড়ল সাহেব, আমাদের গ্রাম হাসছে, আমরাও হাসছি। আজ থেকে শুধু তৃপ্তির পথ। সুজন, বাবা তোমাদের বুদ্ধিটা ম্যাজিকের মতো কাজে লেগেছে রে। দেখুন চাচা, পাম্প দিয়ে পানি দিতেই জমির ফাটলগুলো কেমন বন্ধ হতে শুরু করেছে। সারাটা জীবন কামলা দিলাম, অথচ এই সহজ বুদ্ধিটা মাথায় আসেনি। ধানগুলো হয়তো এই যাত্রায় বেঁচে যাবে। ঠিক বলেছেন চাচা, আমরা হাত গুটিয়ে বসে থাকলে চারাগুলো সব মরে খড় হয়ে যেত। এই তপ্ত রোদে কাজ করতে প্রথমে কষ্ট হচ্ছিল, কিন্তু এখন পানি আসা দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল। শ্রমের কোনো বিকল্প নেই চাচা, মাটি আমাদের নিরাশ করবে না, শুধু একটু যত্ন দরকার। মতিনও ওদিকে পাইপ ধরছে, ওর মুখটাও আজ কতদিন পর একটু হাসি খুশি দেখলাম। হাসি তো ফিরবেই চাচা। ওই দেখুন, উত্তর আকাশে কেমন ঘন মেঘ জমতে শুরু করেছে। কাল থেকে আমি আমার জমিতে সার দেব, ইনশাল্লাহ এবার ফসল ঘরে তুলবই। নিশ্চয়ই তুলবেন, আর আপনাদের মতো অভিজ্ঞ কৃষকরাই তো আমাদের গ্রামের প্রাণ। আশীর্বাদ করি বাবা, তোমরা দীর্ঘজীবী হও। তোমরা ছিলে বলেই আজ গ্রামটা তৃষ্ণা থেকে বাঁচল। আমরা সবাই মিলে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে চাচা। চলুন পাম্পের মুখটা ওদিকে ঘোরাই। মা দেখো, উঠানের কামিনী গাছটা কেমন সজীব হয়ে উঠেছে, কুড়িও এসেছে অনেক। আসবেই তো মা, এতদিনের তপ্ত খরা কাটিয়ে আজ যখন আকাশ ভেঙে বৃষ্টি নামলো, গাছপালারও তো প্রাণ ফেরে। আচ্ছা মা, বৃষ্টি নামলে কি মেঘেরা সব হাসে? ফয়সাল ভাইয়া বলেছে মেঘের পেটে নাকি অনেক গল্প থাকে। মেঘেরা যখন হাসে তখনই তো ঝমঝমিয়ে বৃষ্টি নামে রে পাগলি। এই দেখ, তোর বাবা আজ কতগুলো শাপলা এনেছে। শাপলা? তার মানে কি বিলের পানি আবার টইটম্বুর হয়ে গেছে মা? হ্যাঁ রে মা, বিলের পানি এখন টলমল করছে। কাল সকালে তোকে নিয়ে বিলে নাইতে যাব। মা, কাল কি আমি ওই নতুন লাল জামাটা পরে স্কুলে যেতে পারবো? কেন পারবে না? রোদ উঠলে জামাটা ধুয়ে দেব, একদম নতুনের মতো ঝকঝক করবে। মা, ফয়সাল ভাইয়ারা যে বাঁধটা ভেঙে দিল, ওই পাপিষ্ঠ লোকগুলোকে কি পুলিশ সাজা দেবে না? নিশ্চয়ই দেবে। যারা মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়, আল্লাহ তাদের বিচার করেন। গ্রামের মানুষ এখন শান্তিতে ঘুমাবে। আমি বড় হয়ে ফয়সাল ভাইয়ার মতো সাহসী হব মা, আমাদের গ্রামের সবার খেয়াল রাখব। আমার লক্ষ্মী মেয়ে, যা এখন হাত মুখ ধুয়ে আয়, আজ রাতে তোকে বৃষ্টির গান শোনাবো। ওরে ফয়সাল, ঘরে আয়, বাইরে এখনো ইলশেগুড়ি বৃষ্টি পড়ছে, ভিজে তো একদম একাকার হয়ে গেলি। থাক না ভাবি, এই বৃষ্টির স্বাদ যে কত দিন পাইনি, শরীরটা আজ যেন জুড়িয়ে যাচ্ছে। তা তো যাবেই, তোরা যে অসাধ্য সাধন করলি, সারা গ্রাম এখন তোদের জয়গান গাইছে। আমরা তো নিমিত্ত মাত্র ভাবি, গ্রামের সবাই যদি এক না হতো তবে কি আর ওই রাঘব বোয়ালদের ধরা যেত? তা ঠিক, কিন্তু তোর আর সুজনের বুদ্ধি না থাকলে তো সবাই ওই ভূত প্রেতের ধোকাতেই পড়ে থাকতো। মানুষের যখন পেটে খিদে আর মনে ভয় থাকে, তখন তারা সহজেই ভুল পথে চালিত হয়। আমরা শুধু পর্দাটা সরিয়ে দিয়েছি। সর, আজ কিন্তু তোর প্রিয় কচি তালের বড়া আর নতুন চালের ক্ষীর রেঁধেছি, একবারে না খেয়ে কোথাও যেতে পারবি না। ভাবি, আপনার হাতের ক্ষীর পেলে কি আর বারণ করা যায়? আচ্ছা, ছোট ভাইটা কোথায়? ওই তো পুকুর ঘাটে গেছে বড়শি নিয়ে, পানি বাড়তেই নাকি বড় বড় পুঁটি আর টাকি মাছ ভাসছে। জীবনটা আবার ছন্দে ফিরছে ভাবি। কাল থেকে স্কুলে বাচ্চাদের সংখ্যাও বাড়বে। মেঘের গল্প শোনানোর কথা দিয়েছি ওদের। তুই তো চিরকালই পরোপকারী। যা, জামাটা বদলে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা ভাবি, আমাদের এই গ্রামটা যেন এভাবেই সারা জীবন হাসি খুশি আর সবুজ থাকে। শুনছো জয়নালের মা, আজ হাটে গিয়েছিলাম, মানুষের মুখে কি হাসি! কতদিন পর মনটা ভরে গেল। হবে না কেন? মাঠের ধানগুলো যেভাবে নেতিয়ে পড়েছিল, আজকের বৃষ্টির পর সেগুলো আবার মাথা তুলে দাঁড়িয়েছে। ঠিক বলেছ,
ওই দুষ্ট লোকগুলো বাঁধ দিয়ে পানি আটকে আমাদের মরণ ফাঁদ পেতেছিল। সুজন্যা ঠিক সময় ধরেছে। আমার তো এখনো বিশ্বাস হয় না যে খলিল মেম্বারের লোকগুলো এমন কাজ করতে পারে। লোভে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়। নিজেদের লাভের জন্য পুরো গ্রামকে শুকিয়ে মারতে চেয়েছিল ওরা। এখন তো আর পানির চিন্তা নেই। ওই দেখো, নালার শব্দ শোনা যাচ্ছে। বাড়ির পাশের পুকুরটাও ভরে গেছে। আজ থেকে আমাদের সুদিন ফিরল। কাল থেকে আবার নতুন উদ্যমে কাজে নামব। রিকশাটা কালই ধুয়ে মুছে সাফ করব। আর আমি ভাবছি বাড়ির পেছনের অনাবাদি জমিটাতে শাকসবজি বুনব। পানির তো আর অভাব নেই। সাব্বাস, এই তো চাই। আমরা খাটলে আমাদের সংসারে আর অভাবের হাহাকার থাকবে না। জয়রাল বলছিল এবারের ফসল ঘরে তুললে ওকে নাকি একটা নতুন বাইসাইকেল কিনে দেবে। অবশ্যই দেব। আমার ছেলেটা অনেক কষ্ট করেছে। আল্লাহর অশেষ রহমতে এবার সব পূর্ণ হবে। আলহামদুলিল্লাহ। ওই দেখো, আকাশটা কেমন পরিষ্কার হয়ে চাঁদ উঠেছে। আমাদের গ্রামটা আজ সত্যি কি অপূর্ব লাগছে।